সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছা ছিল হেঁটে একটু দেখতে দেখতে আসবো। তারেক রহমান কি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র হয়েও কেন ঢাবিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেননি? সাম্প্রতিক মুখরোচক এই আলোচনায় কিছুটা পানি ঢেলে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে তিনি জানিয়েছেন, তারেক রহমান 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে প্রায় 2 মাস নিয়মিত ক্লাসও করেছেন। এমনকি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। বিভাগের সিনিয়র হিসাবে তখনই বিষয়টা আসিফ নজরুল জানতেন বলে উল্লেখ করেছেন। চলুন এই বিতর্কের অবসান করতে আরেকটু গভীরে যাওয়া যাক। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, স্বৈরাচারী এরশাদ সরকারের দমনপীড়ন, তীব্র সেশনজট ও হলের রক্তক্ষয়ী সংঘাতের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা অসমাপ্ত থেকে যায় তারেক রহমানের। এর পেছনে ব্যক্তিগত ব্যর্থতার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছে দেশের তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় দমনপীড়নের বাস্তবতা। সেই প্রেক্ষাপটেই তারেক রহমানের শিক্ষাজীবনের গল্পটি বুঝে নেওয়া জরুরি। প্রধানমন্ত্রীর মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারেক রহমানের বয়স ছিল মাত্র 3 বছর। সে সময় মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত সহ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি। ইতিহাসের দাবি, 1986 সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের প্রাক্কালে বিরোধী আন্দোলনে গৃহবন্দিত্ব এড়িয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারেক রহমান। সেখানে তিনি ব্যাখ্যা করেন কিভাবে নিরাপত্তা সংস্থাগুলো একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনকে দমনের চেষ্টা করছে। এর ফলস্বরূপ তার কণ্ঠস্বর স্তব্ধ করার উদ্দেশ্যে জেনারেল এরশাদ সরকার তাকে এবং তার প্রয়াত মা বেগম খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী রাখে। শৈশবেই পিতৃহারা তারেক রহমানকে রাষ্ট্রীয় নিদারুণ নিপীড়নের অভিজ্ঞতা এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তথ্য বলছে, বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সঙ্গে যুক্ত হন। কিন্তু তৎকালীন চলমান গণ আন্দোলন, লাগাতার ধর্মঘট ও বুলেটের শব্দে সম্পূর্ণ অচল হয়ে পড়ে ঢাবির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন জানিয়েছেন, এরশাদের শাসনামলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তাল ও অস্থিতিশীল, যাকে একটি টার্ময়েল অবস্থা বলা যায়। এই প্রতিকূল পরিস্থিতির কারণে তারেক রহমান তার অনার্স সম্পন্ন করতে পারেননি। তৎকালীন ক্যাম্পাসের প্রত্যক্ষদর্শী ও কবি জসিমউদ্দিন হলের অফিস সহকারী মামুনুর রশিদ জানান, 90-এর দশকে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে 1977 সালের পরীক্ষা হতো 1981 সালে। একই সেশনের ছাত্র ও ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্র শেখর চক্রবর্তী সেই সংঘাতময় পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে বলেন, তখন হলে হলে দখল নিয়ে গোলাগুলি চলত। রাজনৈতিক অস্থিরতার কারণে সেশনজট ছিল খুব বেশি এবং পড়ালেখার স্বাভাবিক ধারাবাহিকতা বজায় থাকত না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের মন্তব্য অনেকটা এরকম। 1971 কিংবা 1980-র দশকের আন্দোলনের কারণে অনেক রাজনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যগণ উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেননি। যারা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে এই সমস্যা ছিল আরও প্রকট। রাজনীতি বিশ্লেষকদের দাবি, রাজনৈতিক উচ্চ পদে আসার জন্য ফরমাল ডিগ্রি অপরিহার্য নয়। আন্তর্জাতিক অঙ্গনেও দেখা যায় একই চিত্র। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বা প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মতো ব্যক্তিদের কলেজের ডিগ্রি ছিল না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পূর্ণ না হওয়া যোগ্যতার মানদণ্ড নয়। উচ্চশিক্ষা আংশিক সম্পন্ন হওয়া তার রাজনৈতিক সক্ষমতা বা যোগ্যতাকে কমিয়ে দিয়েছে বলা অবান্তর। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।